শিক্ষকরা যেহেতু দীর্ঘদিন চাকরি করেন, এরপরে তিনি অবসরে যান বা অবসরে গেছেন বা যাচ্ছেন, যাবেন, এই টাকাটি দেয়া হলো 4 বছর পর। এবং সেটি তো একটা বিষয় রয়েছেই। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আপনি তার কাছ থেকেও নিশ্চয়ই শুনেছেন যে তাদের এই সংকটটা অনেক দিনের বা কোন দিকে যাচ্ছে। আপনি কি মনে করেন সংকটটা কি সমাধান হলো, নাকি মানে তার প্রাপ্য টাকারই একটা বিলম্বিত স্বস্তি? আসলে কোন, মানে কিভাবে দেখেন আপনি? আমি বিষয়টাকে তো আসলে অনেক অমানবিকভাবে দেখি। আমি যদি সর্বজনীন একজন শিক্ষক, আমি নিজেও শিক্ষক, এবং আমি মনে করি যে বাংলাদেশে যত রাজনৈতিক সরকার বিগত 55 বছরে এসেছেন এবং ভবিষ্যতেও যারা আসবেন, তারা সবাই এসেই আগে কিন্তু এই শিক্ষা এবং শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় নিয়েই বড় বড় রাজনৈতিক প্রতিজ্ঞা করেন, কমিটমেন্ট দেন। এবং আমরা শিক্ষার দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার পরিমাণগত যে ব্যাপকতা, সেটা কিন্তু আমরা অনেকাংশে অর্জন করেছি। যেমন প্রাথমিক পর্যায়ে, তেমন মাধ্যমিক পর্যায়ে, তেমন যেমনটি বলছিলেন স্যার, যেমনটি বলছিলেন যে কিছুই ছিল না এই সমস্ত শিক্ষকদের। কিন্তু এখন আমরা সবসময় শুনছি এবং আমরা শুনতে পাচ্ছি এবং আমরা আশা করি, প্রত্যাশাও করি, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসবার আগেই নির্বাচন ইস্তিহার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এটি পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে। যদিও এবার প্রথম বাজেট ওনারা 2% দিয়েছেন। সবচেয়ে অমানবিক যে বিষয়টি আমার কাছে লাগে, আপনি একটি জাতি বা একটি প্রজন্ম যদি তৈরি করতে চান, সেই শিক্ষার গুণগত মান যদি আপনি বৃদ্ধি করতে চান, শিক্ষকদের যোগ্যতা, দক্ষতা এবং তাদের আগ্রহ দেখেই কিন্তু এই সমস্ত শিক্ষকদেরকে নিয়োগ দেওয়াও দরকার। দীর্ঘদিন ধরে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের, যারা এমপিওভুক্ত শিক্ষক, তাদের যে বিষয়টি আপনি আলোচনার মধ্যে নিয়ে আসছেন, এটি আমি কেন অমানবিক বলছি বারবার। আচ্ছা, একটি রাষ্ট্রে, এই রাষ্ট্রে আমাদের বাংলাদেশে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আমরা, বা যারা আমরা সরকারি চাকরি করি, আমরা সকলেই তো এই সমস্ত শিক্ষকদের হাত ধরেই এসেছি। আমরা যাদের নাম বাংলাদেশে বলবো, আমরা সেই বাংলাদেশের শুরু থেকে 71 সালের মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষ যারা অন্তত বিদ্যালয়ে গমন করেছেন, তারা সকলেই কিন্তু এই সমস্ত শিক্ষকদের ছাত্র হয়েই বর্তমান চেয়ারে আছেন। হয়তো খুব কম সৌভাগ্যবান আছেন যে যারা বিদেশে জন্ম নিয়েছেন। বিদেশে, আমাদের বাংলাদেশে এখনও অনেকেই আছেন যারা সরকার পরিচালনা করে, যারা বড় বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাদের বিকল্প ব্যবস্থা থাকে। কিন্তু যারা এই সমস্ত শিক্ষক এবং আমরা যারা মধ্যবিত্ত ঘর থেকে যে সমস্ত মানুষ উঠে আসে, আসলে শিক্ষক জাতির কারিগর আমরা বলছি, শিক্ষা জাতির মেরুদণ্ড, এইগুলো এখন উপহাসের পাত্র হয়ে গেছে। এই শিক্ষকরা কেন 4 বছর পরে টাকা পাবে? আমার রাষ্ট্রে যদি সমস্যা হয় তাহলে তো সকলেরই হবে। এই শিক্ষকরা এমন তো নয় যে, যেমন ধরেন আমরা যারা প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটছি, তারা আমরা যে পরিমাণ টাকা কাটছি এবং সেই সমপরিমাণ টাকা সরকার আমাদেরকে দিচ্ছে। যদিও সেখানে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন যে এখন 50% পে করবেন। কিন্তু আমাদের শিক্ষকদের বেলায় কেন এই ধরনের অবহেলা? এটা আমার কাছে একেবারেই অগ্রহণযোগ্য এবং অমানবিক। আমি এমনও দেখেছি, এমন অনেক শিক্ষক আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার কাছেও এসেছে ব্যানবেজে যখন এই অফিসটা ছিল। মনে করেন 10 বছর রিটায়ার্ড করেছে, 5 বছর রিটায়ার্ড করেছে, তারপরেও ওনার হয়তো 2% কল্যাণ ভাতা পেয়েছেন, আর একটা পাচ্ছেন না। এবং ধুকে ধুকে টাকার অভাবে, অর্থের অভাবে, এমনিতেই শিক্ষকদের প্রতিরূপ আমাদের কাছে আসে। কিন্তু তাদের শিক্ষকরা যেন দৈন্যদশার মধ্যে থাকবে, শিক্ষকরা যেন এটি যেন তাদের আদর্শ হয়ে গেছে, এটি আসলে গ্রহণযোগ্য না। এখান থেকে আপনি কোনো ভালো ফল প্রত্যাশা করতে পারেন না। যে আপনার শিক্ষককে প্রথমত এমনিতেই তাদের বেতন কাঠামো যেটা দেওয়া হয়েছে বা যেটা আছে, এগুলো আসলে অগ্রহণযোগ্য। একজন 12,000, 13,000, 14,000 টাকার একজন শিক্ষকের কাছ থেকে আপনি একটা গুণগত শিক্ষার প্রত্যাশা করবেন এবং তার কাছ থেকে প্রতি বছরে বছরে শিক্ষার এই ব্যবস্থাটাকে গিনিপিগ বানিয়ে নতুন শিক্ষাক্রম আনবেন, নতুন টেক্সট বুক আনবেন, আপনার নতুন রাজনৈতিক দর্শন আনবেন, আর তার কাছ থেকে আপনি প্রত্যাশা করবেন যে অনেক কিছু, কিন্তু তাকে দেবেন না কোনো বেতন কাঠামো, তাকে দেবেন না কোনো সামাজিক মর্যাদা। এগুলো আসলে আমি মনে করি যে এগুলো এটা অগ্রহণযোগ্য এবং এটা আসলে দুঃখজনক। এবং এটি আসলে অন্তত শিক্ষার কর্মী হিসেবে আমি এটি কোনোভাবে গ্রহণ করতে রাজি নই। এবং এই সমস্যার সমাধান যেভাবে করার প্রচেষ্টা করা হলো, আমি অত্যন্ত আশাবাদী ছিলাম, আমি অত্যন্ত প্রত্যাশা ছিল আমার যে এটি বোধহয় একটা এক্সাম্পলারি অ্যাক্টিভিটিস হবে সরকারের, যেটি হয়তো গর্বের সাথে শিক্ষকেরা অত্যন্ত খুশি হবেন। কিন্তু যে ধরনের দুর্বলতা বা যে ধরনের সীমাবদ্ধতা বা যে ধরনের ব্যর্থতা আসছে, যেটি আমরা নিজেরাও স্টুডিওতে দেখলাম এবং আমরা শুনতে পাচ্ছি, আমাদের স্যারও বললেন, এবং সেটি যদি হয়ে থাকে সেটি আসলে আরও অগ্রহণযোগ্য এবং এটা হিতে বিপরীত হবে।
আমি মনে করি যে শিক্ষার এই শিক্ষকদের সমস্যা অগ্রাধিকার দিয়ে, সর্বাধিকার দিয়ে, একদম সর্ব অগ্রাধিকার দিতে হবে। যেমন আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থাকেই কিন্তু আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। যেমন আমরা বলি যে শিক্ষার আমরা সবচেয়ে বেশি বরাদ্দ, এগুলো শুভঙ্করের ফাঁকি। আমাদের শিক্ষার প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা যদি আলাদা আলাদা করে বরাদ্দ যোগ করা হয় তাহলে এটা বেশ তলানিতে থাকে। আমাদের এখানে সরকার ক্ষমতায় থাকবার জন্য তাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন পড়ে সেই সমস্ত জায়গাগুলোতে যে পরিমাণ বরাদ্দ থাকে সেই বরাদ্দগুলোকে ভাগ করে করে বলা হয় ওনারা 3 নম্বরে বা 4 নম্বরে, শিক্ষাকে নিয়ে আসা হয় আগে। এগুলো হচ্ছে এক ধরনের, আমি বলবো যে সোশ্যাল এবং আমি বলবো ব্যুরোক্র্যাটিক এবং টেকনিক্যালি পলিটিক্যালি নট অ্যাকসেপ্টেড, এবং যেটি যে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ বাদে আপনি যদি দেখেন, ইভেন পাকিস্তানের দিকে যদি তাকান, যে পাকিস্তান একটা দুর্বল রাষ্ট্র অনেক দিক থেকেই। আর ভারতের কথা বললেও আপনি আমাদের বা দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশের সাথে যদি আপনি তুলনা করেন, শিক্ষকদের যে অর্থনৈতিক কাঠামো, বেতন কাঠামো এবং যে ধরনের সামাজিক মর্যাদা, সেটার সাথে বাংলাদেশ কিন্তু একেবারেই অতুলনীয় এবং তুলনা করবার কোনো সুযোগই নেই। অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু সবচেয়ে বড় শিক্ষা কাঠামো এবং এখানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষকরা সেখানে যুক্ত, এবং এই সমস্ত বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আপনি দেখবেন লোকাল কমিউনিটির মাধ্যমে। এই সমস্ত বিদ্যালয়, এই সমস্ত শিক্ষক, তাদেরকে কেন আমরা রাষ্ট্রীয়ভাবে যত্ন নিতে পারছি না? আপনি কয়েকটা কথা বলছিলেন, এই সংকটগুলোর পেছনে কি রাজনৈতিক কারণ দায়ী নাকি ব্যুরোক্রেটিক কোনো জটিলতা দায়ী? পরিষ্কার অর্থে এটি রাষ্ট্রে নিজে দায়ী। এবং একটি যদি আমরা যদি মনে করি যে আমরা কোনো কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি একটি শিক্ষিত, আধুনিক, দক্ষ, প্রযুক্তিতে দক্ষ নির্ভর যদি কোনো ভবিষ্যৎ প্রজন্ম গঠন করতে চাই, আমরা 4IR বলেন, 5IR বলেন, SDG বলেন, আমরা যে সমস্ত ডায়ালগের অধিকাংশই কিন্তু আমাদের শিক্ষার উপরে নির্ভর করে। একটা দেশ এবং একটা জাতিকে যদি আপনি আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চান, অবশ্যই এই সরকার না সে সরকার, সমস্ত সরকারেরই উচিত শিক্ষাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া, জিডিপির 5% বেশি অন্তত বরাদ্দ দিতে পারা, তাহলে আপনি সেখান থেকে রেট অফ রিটার্ন আশা করতে পারেন। এবং সেখানে অন্যতম প্রধান হাতিয়ার হলো এই সমস্ত শিক্ষকেরা, যে শিক্ষকদের মর্যাদা এবং যে শিক্ষকদের অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধি করার কোনো বিকল্পই নাই। এখানে রাজনৈতিক শুভঙ্করের ফাঁকি বলেন আর আমলাতান্ত্রিক জটিলতা তো অবশ্যই সেখানে ফাংশন করে, এবং আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক যে ডেলিমা, এই দুটো কিন্তু যৌথভাবে কাজ করে বলেই তারা বারবার বঞ্চিত হচ্ছেন এবং আমাদের শিক্ষকেরা কিন্তু নির্যাতিত হচ্ছেন। আমি মনে করি এটা আসলেই অগ্রহণযোগ্য।